আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব মুন্সী প্রেমচন্দের লেখা ছোট গল্প প্রেমের হোলি। মূল গল্পের নাম প্যার কি হোলি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি রোজ যেমন বলে নিই, আজও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প প্রেমের হোলি। গঙ্গি সবে 17টা বসন্ত পেরিয়ে এসেছে, কিন্তু মাত্র 14 বছর বয়সে বিধবা হয়েছে সে জানে সে বিধবা। সংসারের সুখের দরজা তার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তার মতে সেজন্য কান্নাকাটি করেই বা লাভ কি? অহেতুক দুঃখে কাতর হলে তো আর বৈধব্য দশা থেকে মুক্তি লাভ করা যাবে না। মেলায় তো সকলেই যায়, কিন্তু তাদের মধ্যে সবাই কি আর মিষ্টি বা ফুলের মালা নিয়ে ফিরতে পারে? মেলা দেখতে গিয়ে কত মানুষই তো মেলার সাজানো গোছানো দোকানগুলো এবং রং বেরঙের পোশাক পরিহিত ক্রেতা নরনারীদের দেখেই চক্ষু সার্থক করে আনন্দ পায়। গঙ্গি খায় দায়, সবার সঙ্গেই তার হৃদ্যতা আছে, হেসে হেসে কথা বলে। কেউ কখনোই তাকে মুখ ভার করতে কিংবা নিজের ভাগ্যকে দোষারোপ করতে দেখেনি। আর 5টা কুমারী এবং সধবা রমণীর মতোই সে তার জীবন নির্বাহ করতে চায়। রাতের অন্ধকার থাকতে থাকতে গঙ্গি ঘুম থেকে জেগে উঠে গোয়ালঘর সাফ করবার কাজ শুরু করে দেয়। পরপর গরু ও বলদগুলোকে দানা পানি দিয়ে ঘুঁটে দিতে শুরু করে। এইভাবেই সে তার প্রতিদিনের কাজ শুরু করে। এরপর দুধ দুইবার জন্য সে তার দাদাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এই সময় কুয়ো থেকে জল তোলবার কাজ শেষ করে রান্নাঘরে ঢুকে পড়ে। গ্রাম সম্পর্কের বৌদিরা আসে তার কাছে, গল্প করে, হাসি ঠাট্টাও করে। তবে তাদের সেই কথাবার্তায় হাসি ঠাট্টায় এক বিশেষ ধরনের রসিকতার প্রসঙ্গ থাকে না, সাবধানে এড়িয়ে চলে। বিবাহিতা বান্ধবীরা শ্বশুরবাড়ি থেকে এসে তাকে তাদের প্রাণের কথা খুলে বলে, তবে তা এক বিশেষ প্রসঙ্গ সৃষ্টি করে। মোদ্দা কথা, সকলেই তার বৈধব্যের প্রসঙ্গে কোনো কথা বলে না, চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে। এমন অনেক ছোটখাটো ব্যাপার আছে যার জন্য তার বৌদিকে ধমক খেতে হতো, তার মায়ের গদনা শুনতে হতো, আর তার দাদার দু একটা চড়চাপড় কিল পড়তো গায়ে। তবে তাদের ভাগ্যে যাই থাকুক না কেন, এসব ব্যাপারে গঙ্গি অবশ্যই ক্ষমা পাওয়ার যোগ্য। স্বয়ং ঈশ্বরই যাকে জীবিত মৃত অবস্থায় রেখেছেন, যা মৃত্যুরই নামান্তর মাত্র, তাকে নতুন করে মেনে কি লাভ? গঙ্গির একটা বড় গুণ হলো, যা তার বিষয় নয়, বর্জনীয়, তা নিয়ে কখনো মাথা ঘামায় না। তার কাছে এসবের কোনো অস্তিত্ব আছে বলে মনেই হয় না। তার এই ভরা যৌবন এখন একেবারে ধীর স্থির শান্ত, কোনো উত্তেজনা নেই, নেই কোনো কামনার আবেগ উচ্ছ্বাস। সাগরে সেই উত্তাল ঢেউ আর আকাশ বাতাস কাঁপানো গর্জন নেই। এক অনাবিল সুখ ও শান্তি যেন বিরাজ করছে সেখানে। আজ হোলি উৎসব, সবার রঙে রং মেশাবার দিন আজ। মেয়েরা সবাই নানান রঙের শাড়ি পরেছে, কিন্তু গঙ্গির পরনে সেই সাদা থান, সেই চিরন্তন বৈধব্যের বেশ। মায়ের মন কিন্তু মানে না। মেয়ের অমন বৈধব্যের বেশ দেখলে তার বুকটা ফেটে যায়, হাহাকার করে ওঠে। গঙ্গিকে সে বলে, গঙ্গি, যা না বেটি, তুইও কেন রঙিন শাড়ি পরিস না মা?
উত্তরে গঙ্গি বলে, না মা, এই তো আমি বেশ আছি। তার বৌদি গেছে এক প্রতিবেশীর বাড়িতে হোলির গান গাইতে। সে তাই রান্নার কাজে ব্যস্ত। এতেই তার সুখ, এতেই তার আনন্দ। সন্ধ্যায় পাশের গ্রামের লোকেরা হোলি খেলতে আসবে, আর এই গ্রামের লোকেরাও যাবে সেই গ্রামে। এই নিয়মই চলে আসছে, বহুদিন ধরেই চলে আসছে। ইমকু মাহাতো নিজের হাতে ভাং তৈরি করেছে, সেই সঙ্গে চরস, গাঁজা আর মাজমের ঢালাও ব্যবস্থা হয়েছে। তাই এসবের কারিগর গঙ্গি নিজেই। ভাং পিষেছে সে, নানান রকমের মিষ্টি নোনতা খাবার তৈরি করেছে সে। তার দাদা অতিথিদের খাবার পরিবেশন করে থাকে, আর গঙ্গি সবাইকে মুখ ধোবার জল এগিয়ে দেয়। যুবকেরা তার সামনে দিয়ে মাথা নিচু করে চলে যায়, আর বয়স্করা গঙ্গিকে জিজ্ঞেস করে, গঙ্গি মা, ভালো আছিস তো? আবার কখনো ঠাট্টা করে বলে, খিরে গঙ্গি, দেখে শুনে মনে হচ্ছে তোর ভাস তোকে কিছুই খেতে দেয় না। আরে তাই তো ভাবি, তুই এত রোগা হয়ে গেলি কি করে? আহা বেচারি, মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। গঙ্গি তাদের কথা শুনে শুধুই হাসে, কথা বলে না। তবে তাদের কথা যে তাকে ভাবায় না তা নয়। সত্যি সত্যি শরীরটা আর বাঁক বাঁধতে চায় না। দিনকে দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে সে। নেশা ভাঙের পর সবাই হোলির গান গাইতে শুরু করে দিল। গঙ্গি তার নিজের ঘরে চৌকাঠে দাঁড়িয়ে তাদের গান শুনছে। এক নওজোয়ান ঠাকুর গান গাইছে। আহা, কি মিষ্টি তার গলা! গঙ্গি তার গান শুনে মুগ্ধ। তার সারা দেহ মনে আনন্দের ঢেউ যেন বয়ে যেতে লাগলো। ওদিকে তার মা বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু গান ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। যদি বা সে তার ইচ্ছের বিরুদ্ধে মায়ের ডাকে সাড়া দিতে গেল, তবে যত তাড়াতাড়ি সম্ভব সে আবার ফিরে এলো। গানের মিষ্টি সুর ও ছন্দ তার হৃদয়ে যে ঝড় তুলেছে, তাতে সে এক অদ্ভুত আবেগে দুলছে। গানের ভাষার তীব্র মাদকতা তাকে মাতাল করে দিয়েছে। যুবক ঠাকুরও কেমন যেন অস্থির হয়ে উঠেছে তার এই পরিবর্তন দেখে। বারে বারে তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। গঙ্গির চোখে চোখ রাখতে গিয়ে কেমন যেন দিশেহারা হয়ে উঠছে সে। এই প্রথম সে তার গানের সুর, তাল ও লয় ভুল করে ফেলছে। গানের কথাগুলো কেমন যেন ওলটপালট করে ফেলছে। তবু তারই মাঝে সেই গভীর আবেগে সঙ্গীতে মত হয়ে উঠেছে। আর গঙ্গিকে তার গানের সুরে ও কথায় কথায় পাগল করে তুলছে যেন। এমনকি ছোট ছোট শিশু আর কিশোর কিশোরীরা তন্ময় হয়ে শুনছে তার গান। আচ্ছা, এই সুরেলা কণ্ঠের অধিকারী যুবক ঠাকুরের একজন গুরু নিশ্চয় আছেন। কে কে সে? শ্রোতাদের মধ্যেও এই প্রশ্নটা বারবার জাগছে, জাগছে গঙ্গির মনেও। এ কি তার হৃদয়ের বহিঃপ্রকাশ? একে একে অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে গেছে। গঙ্গি কিন্তু তখনও সেই একইভাবে চৌকাঠের উপরেই দাঁড়িয়ে আছে। যুবকটি অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, তার চোখে গভীর দৃষ্টি। তবে একসময় সেও চলে গেল, কিন্তু তার গানে সুরের রেশ যেন তখনও রয়ে গেল গঙ্গির হৃদয়ের অন্তঃস্থলে। এবার গঙ্গি তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, কে কে ওই যুবকটি যে অমন মিষ্টি সুরে গান গেয়ে সবাইকে মাতিয়ে গেল? উত্তরে তার বাবা মৈকু বলল, মহাজন বুদ্ধ সিংয়ের ছেলে গরিব সিং। কাজকর্মের সুবাদে বুদ্ধ সিংয়ের এই বাড়িতে যাতায়াত ছিল। সে গত হয়েছে। তার মৃত্যুর পর ছেলে তার বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। গঙ্গির কৌতূহল তবু যেন যায় না। সেবার জিজ্ঞেস করল, আমাদের বাড়িতে এই প্রথম সে এলো, তাই না বাবা? হ্যাঁ মা, এই তার প্রথম আসা। এর আগে সে কখনো আসেনি এখানে। বাপের মেজাজটাই পেয়েছে সে।
সেই সঙ্গে বাপের মতো গলাটাও পেয়েছে, একেবারে হুবহু বুদ্ধ সিংয়ের মতোই। এত সুন্দর গান গায় সে, তবু তার দেমাগ বলতে কিছু নেই। ওদিকে তার স্বভাবের আরও একটা ভালো দিক হলো এই যে, বুদ্ধুর গোলায় তো ফসল রাখবার জায়গা ছিল না। এই ছেলে গায়ের চামারগুলোকে দুহাত ভরে ফসল দিয়ে দিল। তার হৃদয়টা যে কত বড় মাপের ছিল তা এই দান ধ্যানের মধ্যেই প্রকাশ পায়, কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। গরু ও বলদগুলো মাঠ থেকে ফিরে এসেছে। গুঙ্গি তাদের বাঁধবার জন্যে দড়ি আনতে বাড়ির ভিতরে গেল। যুবক ঠাকুরের গানের সেই সুর তখনও তার কানে যেন ঝংকার তুলছে, তাকে বিহ্বল করে তুলছে। তারপর কয়েক মাস অতিক্রান্ত। একদিন গঙ্গি গোবর দিয়ে ঘুঁটে দিতে ব্যস্ত। এই সময় হঠাৎ গরিব সিংকে দেখতে পেল সে। কাউকে সামনে দেখতে না পেয়ে যুবকটি তখন ফিরে যাবার উপক্রম করছিল। বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ নেই তখন, সবাই যে যার কাজে চলে গেছে। গঙ্গির খুব ইচ্ছে হলো তাকে বলে, ঠাকুর, ও ঠাকুর, একটু বসুন, চলে যাবেন না, একটু জল বাতাসা খেয়ে যান। কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দও বেরুচ্ছে না। তার নাকের পাটা ফুলছে, নিঃশ্বাস দ্রুত ভারী হচ্ছে, মুখ ধড়পড় করছে। সে এক বিচিত্র অনুভূতি। সে এখন ভাবছে কি করবে সে, কি করা উচিত, কেমন করেই বা কথাটা পারবে সে তার কাছে। ওদিকে গরিব সিং একবার তার দিকে তাকালো, পরক্ষণেই সে আবার তার দৃষ্টি মাটির নিচে না। ওদিকে গরিব সিং একবার তার দিকে তাকালো, পরক্ষণে সে আবার তার দৃষ্টি মাটির উপর নিবদ্ধ করল। সে চাহনির মধ্যে কি জাদু ছিল কে জানে, গুঙ্গির সারা দেহ মনকে রোমাঞ্চিত করে তুলল। তার দেহের প্রতিটি রোমকূপে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। তাড়াতাড়ি সে তার মায়ের কাছে ছুটে এসে বলল, মা, জানো মা, সেই গরিব ঠাকুর, গরিব সিং আমাদের বাড়িতে এসে না বসেই চলে যাচ্ছে। উত্তরে মা বলে, হয়তো কোনো দরকারে তোর বাবার সঙ্গে দেখা করতে এসেছিল, আর বাবা নেই দেখে চলে যাচ্ছে, সেটাই তো স্বাভাবিক। গঙ্গি আর অহেতুক কথা বাড়ালো না। বাইরে এসে দেখল সে চলে গেছে। সে আবার ঘুঁটে দিতে বসল, কিন্তু কাজটা ঠিকমতো হচ্ছে না আর। তার হাত দুটো কেমন যেন অনড় হয়ে যাচ্ছে। সম্বিত ফিরে পেয়ে সে আবার নিজের কাজে মন দিল, কিন্তু যতই সে কাজে মন দেবার চেষ্টা করুক না কেন, কেবলই তার মনে হচ্ছে দূর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই মানুষটি যেন এখনো তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই চোখের দৃষ্টিতে সে কি মোহিনী মায়া, তাকে কখনো ভোলা যায়? যুবকটিও কিছু যেন বলতে চাইছিল, তার না বলা ভাষার মধ্যে কিছু যেন বলবার ইঙ্গিত ছিল, যা গঙ্গি একমাত্র শুনতে পেয়েছে, আর অন্য কেউ নয়। চোখে চোখে কি কথাই বা বলতে চেয়েছিল সে? তার চোখের তারায় সে কি ভাষায় কথা বলতে চেয়েছিল জানে না গঙ্গি, কিন্তু তার সেই দৃষ্টিতে যে আবেদন ছিল, যে অনুরোধ ছিল, তা যেন গঙ্গির চোখে রেটিনায় প্রতিফলিত হয়েছিল, যা এখন নেগেটিভের কাজ করতে পারে, ফিল্ম করলেই সেটা জানা যাবে। রাতে বিছানায় শুয়ে গোড়ায় তার চোখে ঘুমিয়ে আসে না। যুবকটির কথাই বারবার তার মনে পড়ে যায়। তার মনে হয় সে যেন তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। স্বপ্নেও সে মানুষ। তার সেই বোবা দৃষ্টি, ভাষাহীনতার আক্ষেপ, চাপা বেদনা তার হৃদয় যেন বিদীর্ণ করে দেয়। কিন্তু এই মুহূর্তে তার কিছুই করবার নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। এইভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল। একদিন সন্ধেবেলায় মুইকু দাওয়ায় বসে মন দিয়ে দড়ি পাকাচ্ছে। এ সময় গঙ্গি বলদগুলোকে জাপ দিতে দিতে
হঠাৎ চিৎকার করে বলে ওঠে, বাবা, বাবা, ওই দেখো, ওই দেখো বাবা, ঠাকুর এসেছেন। মইকু তার মেয়ের দৃষ্টি অনুসরণ করে আগন্তুকের দিকে ফিরে জিজ্ঞেস করল, কি ব্যাপার গরিব সিং? কি ব্যাপার গরিব সিং? ওটা তুমি যে এখানে? ঠিক আছে, এসেই যখন পড়েছ একটু বিশ্রাম নাও, জল টল খেয়ে যাও। যুবক গরিব সিং মাচায় এসে বসল। তার চেহারা আগের চেয়ে বেশ খারাপ হয়ে গেছে। দেখে মনে হয় সে অসুস্থ। মইকু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, গরিব সিং, তোমার কি অসুখ করেছে? হ্যাঁ, কই না তো চাচা। কিন্তু তোমার চোখের কোলে কালি পড়ে গেছে। মইকু বলে, এ তো খুব একটা ভালো লক্ষণ নয় বাছা। তা তোমার সুদের কারবার কেমন চলছে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। তোমরা থাকতে আমার আবার চিন্তা কিসের বলো? তার ঋণ গ্রহীতারা তোমার টাকা সুদে আসলে শোধ করে দিচ্ছে তো? মইকু জানতে চাইল। হ্যাঁ চাচা, সবাই ঠিক সময় চুকিয়ে দিয়েছে। মইকু এবার তার মেয়ের উদ্দেশ্যে নাক দিয়ে বলে উঠল, গঙ্গিমা, ঠাকুরের জন্য একটু জল বাতাসা কিছু এনে দে, আর সেই সঙ্গে তোর দাদাকে বল সে যেন তামাক দিয়ে যায়। গরিব সিং বাধা দিয়ে বলে উঠল, হ্যাঁ, তামাক আবার কেন চাচা? ওটা থাক, ওটা আমার ঠিক ধাতে সয় না। আরে বাবা, এগুলো ঘরে বানানো তামাকু। মইকু বলে, এর স্বাদটাই আলাদা। তা সত্যিই কি তুমি তামাক খাও না? না না চাচা, আপনার সামনে আমি তামাক সেবন করতে পারবো না। গুরুজনদের সামনে নেশা করাটা ঠিক নয় চাচা। আর আপনাকে তো আমি আমার বাবার মতোই শ্রদ্ধা করি। এই কথা বলতে বলতে গরিবের দু চোখ বেয়ে অশ্রুর ধারা নেমে এলো। তার এমন ভাব দেখে মইকুর সারা হৃদয় এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠল। গরিবের প্রতি তার স্নেহ মমতা উতলে উঠল। ওদিকে গঙ্গি ঝুড়ি হাতে অবিচল মূর্তির মতো দাঁড়িয়েছিল। সেইখানেই দাঁড়িয়ে থাকল অবাক হয়ে গরিব সিংয়ের কথাগুলো শুনতে শুনতে সে মোহিত হয়ে পড়েছিল। গরিবের প্রতি তার মুগ্ধতা যেন তাকে অনেক কাছে টেনে নিয়ে গেল। গরিবের সুন্দর সুন্দর কথাগুলো তার সমগ্র চেতনা এবং ভাবনাকে টলিয়ে দিয়েছে, আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। তার পা দুটোকে কে যেন পেরেক দিয়ে মাটির সঙ্গে এঁটে দিয়েছে। চলার শক্তি সে হারিয়ে ফেলেছে। সত্যি কতই না ভদ্র, কতই না নম্র, কতই না সজ্জন সে। আর গুরুজনদের প্রতি তার ভক্তির যেন তুলনাই হয় না। মেয়েকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মইকু আবার তাড়া দিল, কিরে গঙ্গিমা, আমার কথা কি তোর কানে যায়নি? যা যা, বাড়ির ভিতর থেকে কিছু খাবার নিয়ে আয়। গঙ্গি সম্বিত ফিরে পেয়ে চমকে উঠল। একরকম ছুটে বাড়ির ভিতরে চলে গেল। একটা বাটি ভালো করে মাজা ধোয়া করে তাতে একটু আখের গুড় নিল। তারপর ঘটি গ্লাস মেজে শরবত তৈরি করে নিল। কে এসেছে রে গঙ্গিয়া? মা জানতে চাইল। ঠাকুর গরিব সিং মা। গঙ্গি বলল, মা গো, ঘরে একটু দুধ আছে? এর সঙ্গে মেশালে স্বাদটা কিন্তু ভালো হতো। হ্যাঁ, আছে বই কি, রান্নাঘরে গিয়ে একবার দেখ না। রান্নাঘরে ঢুকে দুধের সর মিশিয়ে দিল। তারপর সে মনের মতো করে শরবত তৈরি করে নিয়ে বাইরে এলো। ঠাকুর পরিপূর্ণ দৃষ্টি দিয়ে গঙ্গির দিকে তাকালো। লজ্জায় গঙ্গি চোখ ফিরিয়ে মাথা নিচু করল। এত লজ্জা, এত সংকোচ কোত্থেকে যে তার উপরে ভর করল বুঝতে পারে না গঙ্গি। ঠাকুর শরবত খেয়ে তৃপ্তি সহকারে মইকুর কাছ থেকে বিদায় নিয়ে একসময় চলে গেল। মইকু তার গমন পথের দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি কতই না রোগা হয়ে গেছে বেচারা। গঙ্গি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, বাবা, কোনো অসুখ বিসুখ করেছে নাকি?
শারীরিক রোগ হলে তো তবু কথা ছিল, কিন্তু জানিস কি মা, চিন্তা রোগ হচ্ছে বড় রোগ। এর কোনো ওষুধ আছে বলে তো আমার মনেও হয় না। ও বেচারা তো গৃহস্থী, সামলাবে কি করে জানি না। ওর বাবা মারা যাবার পর একেবারে একা নিঃসঙ্গ হয়ে পড়েছে। আহা, সত্যি, সে তো বেচারাই বটে, অস্ফুটে বলল গঙ্গি। গঙ্গির চোখে ঘুম নেই, সারা রাত ধরে ভাবছে, শুধুই ভাবছে গরিব সিং একা নিঃসঙ্গ। কিন্তু তাতে তার কি এসে যায়? এত সংকোচই বা কিসের? তবু কেন জানি না গঙ্গি বড় ব্যাকুল। নাকি তার স্বাস্থ্যের অবনতি ও মলিনতা গঙ্গিকে বড়ই ব্যাকুল করে তুলেছে যেন। পরের দিন সকালে মাকে একা পেয়ে গঙ্গি তার উদ্বেগের কথা তাকে না বলে থাকতেই পারল না। জানো মা, আমি না গরিব সিংকে কাল দেখলাম, খুবই রোগা হয়ে গেছে মা। তা রোগা হবে নাই বা কেন? মা বলে, সংসারের জোয়াল যে তার কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বাপ যতদিন বেঁচে ছিল ততদিন তো গায়ে হাওয়া লাগিয়েই বেড়াতো সে। মায়ের কথায় ঠিক সায় দিতে পারল না গঙ্গি। বাইরে এসে মৈকুকে বলল, আচ্ছা বাবা, তুমি তো গরিব সিংকে বুঝিয়ে বলতে পারো, তার এত চিন্তার কি আছে, আমরা তো আছি। মৈকু বিস্ফারিত চোখে মেয়ের দিকে তাকিয়ে একটু রুক্ষ স্বরে মেজাজ দেখিয়ে যেন বলল, অন্যের জন্য তোকে কিছু ভাবতে হবে না। যাও যাও, তোমার নিজের কাজে মন দিকে যাও। গঙ্গির মনে হলো হঠাৎ তার মাথায় যেন বজ্রপাত ঘটল। এর আগে কখনোই সে বাবার মুখ থেকে এত কঠোর উত্তর শোনেনি কিংবা আশা করেনি। বাবার কথায় বেশ বোঝা গেল যে এ সংসারে কেউ তার আপনজন নেই, কেউ তাকে আপনজন ভাবে না। এমনকি তার বাবারও তার জন্য এতটুকু চিন্তা নেই। এ যে ভয়ঙ্কর একটা অশুভ কিছু ঘটতে যাচ্ছে, কে তাকে সে কথা বোঝাবে? গঙ্গি ভাবল, ঠিক আছে, আমি কারো সাহায্য চাই না। আর একবার এলে আমি নিজেই তাকে সব কথা বুঝিয়ে বলবো, সব খুলে বলবো। দেখি সব শোনবার পর সে কি করে। গঙ্গি ভাবে, গঙ্গি রোজই ভাবে সে ঠিক আসবে, কিন্তু গরিব সিং আর আসে না। তবে হোলি আবার ফিরে এলো উৎসবের মেজাজ নিয়ে। গ্রামে গ্রামে হোলি উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছে আবার। মেয়েরা নানান রঙের শাড়ি পরেছে, একে অপরকে আবির আর ফাগে রাঙিয়ে তুলেছে। ওদিকে ইমকু, চরস, ভাঙার গাজার আয়োজনও করেছে। গঙ্গিও পিছিয়ে নেই, মিষ্টি ও নোনতা খাবার তৈরি করে রেখেছে। উঠোনে মাদুর পাতা হয়েছে হোলির গান বাজনার আসর বসবে বলে। অতিথিরা সবাই এসে গেছে, কিন্তু মহাজনের বাড়ি থেকে কেউ এখনো আসেনি। ওদিকে সন্ধ্যের অন্ধকার অনেক আগেই ঘনিয়ে এসেছে। কই, তবু তো কেউ এখনো এলো না। ব্যাকুল হয়ে গঙ্গি ঘর আর বাহির করছে। থাকতে না পেরে সে তো একবার তার দাদাকে জিজ্ঞেসই করে বসল, মহাজনের বাড়ি থেকে কেউ আসেনি দাদা? উত্তরে দাদা বলে, কই, কেউ তো আসেনি। গঙ্গি এবার লজ্জার মাথাকে আকারে ইঙ্গিতে গরিব সিংয়ের খবর নেবার অছিলায় বাবাকেই জিজ্ঞেস করল, বাবা, আর তো ভাঙ নেই, মহাজনের বাড়ি থেকে কেউ এলে কি দেওয়া হবে? ঐকু একটু বিরক্ত হয়েই বলে, আর কখনই বা আসবে শুনি? সেই গাঁও তো খুব বেশি দূরে নয়, এলে তো দেখাই যেত। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়েছে, গঙ্গি কিন্তু তখনও আশা ছাড়েনি। এবার সে মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠে সেদিকে চেয়ে দেখল যেদিক দিয়ে গরিব সিংয়ের আসবার কথা। না তো, কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ সে মহাজনের বাড়ির সীমানায় আগুনের একটা স্ফুলিঙ্গ দেখতে পেল। দেখতে দেখতে সেই ছোট্ট স্ফুলিঙ্গটা আগুনের লাল শিখায় পরিণত হয়ে গেল। কি ব্যাপার? তবে কি আজ ওখানে চেঁচোর?
এই গ্রামে তো গতকালই চেঁচড় হয়ে গেছে। কে জানে, ও গ্রামের পণ্ডিতরা হয়তো আজই তার নির্দেশ দিয়ে থাকবেন। তাই হয়তো মহাজনের বাড়ি থেকে কেউ আসেনি, তবে কাল নিশ্চয়ই আসবে, জঙ্গি ভাবল। ঘরে ঢুকে জঙ্গি তার বাবাকে বলল, বাবা, জানো বাবা, ও গায়ে আজ চেঁচড় হচ্ছে। দূর পাগলি, চেঁচড় আজ কি করে হবে? মইকু বলে, কালই তো সব জায়গায় তা হয়ে গেছে। আমার কথায় বিশ্বাস না হয় নিজের চোখেই দেখবে, চলো। বেশ, কি দেখব, চল দেখে আসি। গঙ্গিকে সঙ্গে নিয়ে মইকু মন্দিরের ছাদে উঠে এলো। তারপর মিনিট খানেকের মতো সেদিকে তাকিয়ে থেকে মেয়েকে কিছু না বলে নিচে নেমে এলো। গঙ্গি বলল, কি, আমি বলেছিলাম না বাবা, এবার বিশ্বাস হলো তো? আমার কথা তো তখন মানতেই চাইছিলে না। ওরে পাগলি মেয়ে, তুই যা ভাবছিস সে তা নয়। এ আগুন সে আগুন নয়, এটা তো চিতার আগুন। মনে হচ্ছে কেউ বোধহয় মারা গেছে, তাই মহাজনের বাড়ি থেকে কেউ আসেনি। গঙ্গির বুকটা ধক করে উঠল। ঠিক সেই সময় কার যেন গলা শোনা গেল। মইকুকে ডেকে কে যেন বলে উঠল, শুনেছ মইকু মাহাতো, গরিব সিং মারা গেছে। মইকু বাইরে বেরিয়ে এলো। গঙ্গি স্তব্ধ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন এক ভয়ঙ্কর বিষণ্ণতার প্রতীক। কে আমি? কোথায় আছি আমি? এসব অনুভূতি তার এখন লোপ পেয়ে গেছে। তার চিন্তা ভাবনা এখন অন্য। তার সব ধ্যান জ্ঞান এখন একমাত্র গরিব সিংকে ঘিরে। সে যেন দেখতে পাচ্ছে গরিব সিং সেই সুদূর চিতা থেকে উঠে এসে তার দিকে তাকিয়ে আছে, কিছু যেন বলতে চাইছে। আমি এসেছি, আমি এসেছি, তোমাদের হোলি উৎসবে আমি আবার ফিরে এসেছি। হ্যাঁ গঙ্গি, আমি এসেছি। হ্যাঁ, ওই তো গরিব সিংই তো বটে। সেই চোখ, সেই মুখ, চোখে অনুরাগের ছোঁয়া। গঙ্গি কি তা ভুলতে পারে কখনো? সেদিন থেকে সে আর চেঁচড় দেখেনি। হ্যাঁ, সেদিন থেকে গঙ্গি আর চেঁচড় দেখেনি। প্রতি বছরেই হোলি আসে, চরস, ভাং, গাঁজা তৈরি হয়, মিষ্টি নোনতা খাবারও তৈরি হয়। হোলির গানে সবাই মেতে ওঠে। ফাঁক আর আবিরের বন্যায় রাঙা হয়ে যায় চারিদিক। কিন্তু গঙ্গির জীবন থেকে হোলির উৎসব যেন চিরদিনের জন্য বিদায় নিয়েছে।